ইরানের নির্বাচন হওয়ার কথা ছিল সামনের বছর 2025-এ, তবে তাদের রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে দুর্ঘটনায় মৃত্যুতে সেই নির্বাচন এগিয়ে এসেছে এবং গতকাল দিনভর ভোট হয়েছে। ভোট নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই নির্বাচন পরিস্থিতি নিয়ে এবং এই নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, এটি বিশ্ব রাজনীতিতে কী ধরনের প্রভাব রাখবে, এই প্রসঙ্গে আজকে আলোচনায় যেতে চাই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। গতকাল ভোট হয়েছে, তবে কোনো ধরনের ফলাফল আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, মানে অনানুষ্ঠানিক যে ফলাফল সেটিও আমরা জানতে পারিনি। ভোট তো দুই দফায় বোধহয় সময়ও বাড়ানো হয়েছে। তো একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে ইরানের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, বা যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি কিভাবে প্রভাব রাখবেন বিশ্ব রাজনীতিতে? ধন্যবাদ আপনাকে। ইরানের গত মাসে 19শে মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পরে এই যে তাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন অনুযায়ী 50 দিনের মধ্যে নির্বাচন করতে হয় এবং সেটা গতকাল অনুষ্ঠিত হয়েছে দিনভর, এবং সেটা হয়তো এখন ভোট গণনা চলছে। এবং আপনি ঠিকই বলেছেন যে এই নির্বাচনটা কেন এত জরুরি। ইরানের প্রেসিডেন্ট, যদিও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্ট অনেক বেশি আমরা এক্সপোজার আমরা লক্ষ্য করি, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু তার ক্ষমতা অনেক কম। কারণ আপনি জানেন যে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে যে 1979 সালে যে বিপ্লব হয়েছিল ইরানে, এরপর থেকে কিন্তু মূলত সকল ক্ষমতা উৎস হচ্ছে একটি গার্ডিয়ান কাউন্সিল, যেটা বর্তমানে নেতৃত্ব দিচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবং তিনি মূলত সকল ক্ষমতাকে নিয়ন্ত্রণ করেন, যেরকম আপনার পররাষ্ট্রনীতি বা এখন যে ইরানের পারমাণবিক কর্মসূচি, তাদের অর্থনৈতিক বিষয়, বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ, সংবাদ মাধ্যম, সকল কিছুই কিন্তু আপনার ইরানের এই ধর্মীয় নেতা 12 সদস্যের একটা গার্ডিয়ান কাউন্সিল আছে, দেশের সামরিক বাহিনী সহ তারাই নিয়ন্ত্রণ করে। কিন্তু আন্তর্জাতিক বিশ্বে ইরানের প্রেসিডেন্টের একটা এক্সপোজার আছে, তার বিভিন্ন বিবৃতি, বক্তব্য, এগুলো আমরা লক্ষ্য করি। তো ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে যে ইলেকশনটা হচ্ছে, সেখানে আমরা লক্ষ্য করেছি যে 6 জন প্রার্থীর মধ্যে 4 জন এখন প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে যেটা মনে হচ্ছে যে কট্টরপন্থী যে সকল প্রার্থী আছে তার মধ্যে হয়তো কেউ নির্বাচিত হবেন, কারণ বর্তমানে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি 85 বছর বয়স, এবং তার উত্তরাধিকার বা স্থলাভিষিক্ত যারা নির্বাচন করবেন তার মধ্যে কিন্তু প্রেসিডেন্টের একটি ভূমিকা থাকবে। ফলে মনে হচ্ছে যে এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ ইরানের জন্য। কারণ ইরান যে বর্তমানে যে নীতিটা গ্রহণ করেছে, অর্থাৎ আপনি দেখবেন এই বর্তমানে যে গাজায় যে হামাসকে তার অব্যাহত সহযোগিতা, আমরা লেবাননে হিজবুল্লাহ মিলিশিয়াদের সহযোগিতা, এবং আমরা দেখি যে ইয়েমেনে হুতিদের যে সহযোগিতা, অর্থাৎ ইরানের যে বর্তমান যে পররাষ্ট্রনীতি এবং তার যে যুদ্ধকালীন এই পরিস্থিতি যে নীতি পরিচালনার জন্য এমন একজনকেই আয়াতুল্লাহ খোমেনি বা তার গার্ডিয়ান ক্লাস বেছে নেবেন, যিনি এই আগের যে ঐতিহ্যটাকে ধরে রাখবে। ফলে এখন নতুন তেমন কেউ কোনো পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না, যদিও এই নির্বাচনে কিছু কনস্টিটিউশনাল অব্লিগেশন আছে, যেরকম কাস্টিং ভোটের 50%-এর বেশি কেউ না পেলে কিন্তু আবার রান অফ রাউন্ড শুরু হবে। তো রান অফ রাউন্ডে হলে আগামী শুক্রবার আবার প্রতিদ্বন্দ্বী 2 জন প্রার্থীর মধ্যে কিন্তু ইলেকশন হবে। তো এখন এই আর কি, যেটা ইরানের জনগণের আসলে তেমন কোনো অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না। ফলে ইয়াং বা যারা আছে আপনার সংস্কারবাদী, তারা কিন্তু এই ভোটে অংশগ্রহণের ব্যাপারে আপনি তাদের অনীহা বা হতাশা ব্যক্ত করেছেন। কারণ আমরা দেখেছি গত 2021 সালের যে নির্বাচন, সেখানেও 48% অংশগ্রহণ ছিল, যেটা ইরানের ইতিহাসে সর্বনিম্ন। এখন গতকাল যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানেও উপস্থিতি খুব বেশি হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। তো সার্বিক বিষয় মনে হচ্ছে যে ইরানের এই প্রেসিডেন্ট নির্বাচনে একটি রুটিন ওয়ার্ক হতে যাচ্ছে, সেটা নীতি প্রণয়নের ক্ষেত্রে আগের যে ধারাবাহিকতা সেটাই রক্ষা করে। আপনি যেমনটি বলছিলেন যে কট্টরপন্থী প্রার্থীদের মধ্যেই কারোর বিজয়ী হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং সেক্ষেত্রে খামেনির অনুগত কেউই ক্ষমতায় আসতে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের
রাজনীতি, মধ্যপ্রাচ্যের ক্ষমতা, পৃথিবীর অন্যান্য প্রভাবশালী দেশগুলোর সাথে যেহেতু একটা বড় ধরনের অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্কের জায়গা রয়েছে, কাজেই সেটি আলাদাভাবে নতুন করে কোনো মোড় নেয়ার সম্ভাবনা রয়েছে কিনা? যে আপনার যে বর্তমান যে নেতৃত্ব, যেটা বললাম গার্ডিয়ান কাউন্সিলের নেতা, আধ্যাত্মিক বা ধর্মীয় নেতা, তার অনুগত কেউ যদি এবার অবশ্যই ইলেক্টেড হয়, তাহলে আগের নীতিরই আর এক ধরনের ধারাবাহিকতা আমরা লক্ষ্য করবো। কারণ এর বাইরে এসে মধ্যপ্রাচ্যের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের বিভিন্ন দেশের সাথে নতুন করে পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষমতা থাকবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। ফলে এই নির্বাচনটি একটি রুটিন ওয়ার্ক। যেহেতু ইব্রাহিম রাইসি মারা গেছেন 1 বছর আগে, এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেটা আগের নীতিরই এক ধরনের ধারাবাহিকতা বলে আমাদের কাছে মনে হচ্ছে। নতুন কোন কারণ আমরা জানি যে কনস্টিটিউশনালি ইরানি প্রেসিডেন্টের ক্ষমতা কিন্তু অনেক বেশি সংকুচিত, যেটা আমি আগেও বলেছি যে আন্তর্জাতিক বিশ্বে ইরানি প্রেসিডেন্টকে যেইভাবে আপনার ক্ষমতাবান মনে করা হয়, তার ব্যক্তিত্ব এবং তার সফর, তার বিভিন্ন ভাষণকে কেন্দ্র করে, কিন্তু প্রকৃত অর্থে ইরানের প্রেসিডেন্টের সেরকম কোন ক্ষমতা দেশটি কনস্টিটিউশন অনুযায়ী নেই। ফলে আমার কাছে মনে হচ্ছে না যে এই নির্বাচনের পরে রাতারাতি বা খুব দ্রুত ইরানের ফরেন পলিসিতে বা ডিফেন্স পলিসিতে কোনো ধরনের পরিবর্তন আসবে। অনেক ধন্যবাদ। গতকাল ভোট হলো এবং ফলাফলের খবরও নিশ্চয়ই আসবে, আমরা ফলাফলের খবরের দিকে চোখ রাখছি। আর আপনি যেমনটি বলছিলেন যে এই ফলাফলে যে খুব বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে এমনটি নয়, বরং রাইসির হয়তো অমীমাংসিত কিছু কাজ সামনে এগোনোর ব্যাপারগুলো ঘটতে থাকতে পারে। এছাড়াও আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বেই তো তাহলে পরবর্তী যে কূটনৈতিক অবস্থান সেটার পরিবর্তন হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য, এই বিষয়ে আলোচনা করবার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদের সাথে আমরা ইরানের নির্বাচন নিয়ে কথা বলছিলাম।